নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক প্রফুল্ল রায়ের উত্তাল সময়ের ইতিকথা। আজ উপন্যাসের ঊনবিংশ পর্ব। জেফ্রি পয়েন্টের দিনগুলো বাঁধা রুটিনে কেটে যাচ্ছে। একটা দিন যেন আর একটা দিনের হুবহু কার্বন কপি। সকালে ঘুম ভাঙার পর এখানে কর্মকাণ্ড শুরু হয়ে যায়। উদ্বাস্তুরা সমুদ্রের ধারে ম্যানগ্রোভের ঝোপের আড়ালে প্রাকৃত কর্মটি সেরে মুখ টুক ধুয়ে চার বাসি রুটি গুড় খেয়ে যে যার জমিতে চলে যায়। বন তুলসীর উদ্দাম ঝোপ, আগাছার ঝাড় বা ছোট ছোট গাছগুলো কাটা, মাটির তলায় অন্য যেসব বুনো গাছের শিকড় বাকড় ছড়িয়ে আছে সেগুলো উপড়ে ফেলা। দুপুরে সূর্য মাথার ওপর উঠে এলে এবেলার মতো কাজ শেষ। ক্লান্ত ছিন্নমূল মানুষগুলো তখন ফিরে এসে সমুদ্রের চান টান সেরে খাওয়া দাওয়া চুকিয়ে কিছুক্ষণ জিরিয়ে নেয়। তারপর আবার জমিতে গিয়ে ঝোপঝাড় সাফাই সেই সূর্যাস্ত অবধি। এর কোনো হেরফের নেই। চিরকাল পুনর্বাসন দপ্তরের ব্যারাকে থেকে সরকারি লঙ্গরখানায় চারবেলা খেয়ে ইহজীবন কাটিয়ে দেওয়া চলবে না। জমি দেওয়া হয়েছে, সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব চৌরস করে চাষের উপযোগী করতে হবে। শুধু তাই নয়, নিজের নিজের জমির একধারে প্রতিটি পরিবারকে বাড়িও তুলে নিতে হবে। রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট এই বাবদে সব রকম সহায়তা দেবে। কিন্তু অনন্তকাল তো এমনটা চলতে পারে না। মূল কথাটা হলো উদ্বাস্তুদের স্বয়ংবর হতে হবে। ফসল ফলিয়ে ঘরবাড়ি বানিয়ে পূর্ব পাকিস্তানে নিজেদের জন্মভূমি থেকে বহু দূরের এই দ্বীপে নিজেদের পায়ে তাদের দাঁড়াতে হবে। পরনির্ভর নয়, স্বাধীন স্বাবলম্বী মানুষ হিসেবে। সরকারের তরফ থেকে সেটাই তাদের জানিয়ে দেওয়া হয়েছে। সেই নির্দেশ মতো উদ্বাস্তুরা দিনভর খেটে চলেছে। পরিশ্রমে তাদের লেশমাত্র গাফিলতি নেই। তারাও স্বাবলম্বী হতে চায়। কিন্তু বঙ্গোপসাগরের এই দ্বীপপুঞ্জে, যেখানে চারিদিকে সমুদ্র, পাহাড়, হাজার বছরের অরণ্য, সেখানে সমস্ত কিছুই তো মসৃণ নয়। হিংস্র জারোয়ারা আছে, সমুদ্রে হাঙর আছে, তাছাড়া উদ্বাস্তুদের নিজেদের মধ্যেও ঝগড়াঝাটি কোন্দল আছে, নানান রকম সমস্যা। তবু তারই মধ্যে সূর্য ওঠে, সূর্যাস্ত হয়। প্রাকৃতিক নিয়মে একটা দিনের পর আর একটা দিন আসে। এই নিয়মের হেরফের নেই। শেখরনাথ এবং বিনয়ের দৈনিক নির্ঘণ্ট প্রায় একই রকম। সকালে উঠে চা টা খেয়ে উদ্বাস্তুদের জমির পর জমিতে ঘুরে বেড়ানো, যাতে নিজেদের মধ্যে ছিন্নমূল মানুষগুলো কোনো রকম হুজ্জুত না বাঁধায় সেদিকে সতর্ক নজর শেখরনাথের। তিনি চান যত দ্রুত সম্ভব পূর্ব বাংলার সর্বস্ব হারানো মানুষগুলোর জন্য এই উপনিবেশ গড়ে উঠুক, নির্বিঘ্নে, সুষ্ঠুভাবে। যদি কোনো সংকট দেখা দেয়, তিনি তাদের পাশেই থাকবেন। বিনয়ের ভূমিকা পুরোপুরি দর্শকের বা পর্যবেক্ষকের। সারাদিনে সে যা দেখে, যে সব অভিজ্ঞতা হয়, রাত্রে নতুন ভারতের জন্য সেই সব মাল মশলা দিয়ে প্রতিবেদন তৈরি করে। তারপর শেখরনাথের সঙ্গে দেশের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে অনেক রাত অবধি নানা আলোচনা। বহুজনের হিতে যে বিপ্লবীটি তার শেষ জীবনটি সঁপে দিয়েছেন, তার কাছ থেকে কত কিছু শোনা যায়, কত কিছু শেখা যায়। এই মানুষটি প্রতিদিন একটু একটু করে বিনয়ের চিন্তাভাবনাকে সমৃদ্ধ করে তুলছেন। শেখরনাথের প্রবল অনিচ্ছা এবং আপত্তি সত্ত্বেও জেফ্রি পয়েন্টের উত্তর দিকের জঙ্গল ফেলিং চলছেই। অরণ্য নির্মূল করে উদ্বাস্তু উপনিবেশের জন্য প্রচুর জমি চাই। জঙ্গল যত কাটা হচ্ছে, কাল্পনিক পেরিমিটার রোডও ততই পিছিয়ে যাচ্ছে। বুশ পুলিশের উঁচু উঁচু টংগুলো খুলে নিয়ে যতদূর পর্যন্ত জমি উদ্ধার হচ্ছে তার প্রান্তে নিয়ে বসানো হচ্ছে। আরও যত জমি উদ্ধার হবে, সেই মতো টংগুলো সরিয়ে নেওয়া হবে। একদিন সকালবেলায় তখনও জেফ্রি পয়েন্টের ব্যস্ততা শুরু হয়নি। কমন কিচেনে চা তৈরির আয়োজন চলছে। শেখরনাথ আর বিনয় তাদের ঘরে বসে কথা বলছিল। শেখরনাথ বললেন, আমার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে বিনয়। বিনয় অবাক হলো। কিসের দুশ্চিন্তা কাকা? যেভাবে উত্তর দিকে বেপরোয়া জঙ্গল কাটা হচ্ছে, তাতে জারোয়াদের মধ্যে প্রচণ্ড রিয়াকশন হবে।
আমি বহুকাল আন্দামানে আছি। ওখানকার ট্রাইবালদের, বিশেষ করে জারোয়াদের মতিগতি ঠিক বুঝতে পারি। আগে উদ্বাস্তুদের ওপর বার কয়েক হামলা হয়েছিল, তাতে মোহনবাসী তো মরতে বসেছিল। আমার ধারণা এবার খুব বড় রকমের অ্যাটাক ওরা করবে। বিনয় কি উত্তর দিতে যাচ্ছিল তার আগেই বুশ পুলিশের দুজন তাগড়াই চেহারা সিপাহী এসে হাজির। তাদের চোখে মুখে আতঙ্ক এবং দুর্ভাবনার ছাপ। শেখরনাথ এদের চেনেন। ওরা হলো মাসুদ জান আর জগপত সিং। দরজার সামনে তারা দাঁড়িয়েছিল। হাতের ইশারায় দুজনকে ঘরের ভিতর ডেকে দুটো বেতের চেয়ার দেখিয়ে বললেন, বসো। হঠাৎ নজরদারি ছেড়ে টঙের মাথা থেকে চলে এলে যে, কিছু গোলমাল হয়েছে? বুশ পুলিশরা পালা করে দিন রাত পেরিমিটার রোড বরাবর টঙগুলোর ওপর বন্দুক আর ক্যানিস্তারা নিয়ে জারোয়াদের ওপর নজরদারি চালায়। এক একটা দলের 8 ঘন্টা করে ডিউটি। এইভাবে 3 শিফটে 3টে দল জারোয়াদের গতিবিধির ওপর লক্ষ্য রাখে। যদি আন্দামানের এই হিংস্র আদিম বাসিন্দাদের জেফ্রি পয়েন্টের উদ্বাস্তু কলোনির দিকে আসতে দেখে, তক্ষুনি ক্যানিস্তারা পিটিয়ে তুমুল শোরগোল তোলে। তাতে ঘাবড়ে গিয়ে জারোয়ারা আর উদ্বাস্তুদের জন্য নির্দিষ্ট এলাকায় আসে না, উত্তর দিকের গভীর অরণ্যে পালিয়ে যায়। কখনো যদি আসার চেষ্টা করে, আকাশের দিকে বন্দুক উঁচিয়ে বারবার ফাঁকা আওয়াজ করে। বন্দুক যে মারাত্মক বিপজ্জনক বস্তু তা অরণ্যবাসী জারোয়ারাও জানে। তারা তখন চিৎকার করতে করতে পালিয়ে যায়। ভারত সরকারের কঠোর নির্দেশ আছে, বুশ পুলিশ ফাঁকা আওয়াজ করতে পারে, কিন্তু কোনোভাবেই যেন জারোয়াদের তাক করে গুলি না চালায়। জনজাতি সংরক্ষণের নীতি নেওয়া হয়েছে সরকারি স্তরে। শুধু আন্দামানের জারোয়া, ওঙ্গে আর সেন্টিনালিসদের নয়, দেশের যেখানে যত উপজাতি আছে তাদের নিজস্ব পরিবেশে সব রকম নিরাপত্তা দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। এসব বিনয়ের অজানা নয়। মাসুদজান বলল, চাচাজি, বহুত বুড়া খবর। কিসের খারাপ খবর? মাসুদজান জানায়, জারোয়ারা কদিন ধরে পেরিমিটার রোডের কাছাকাছি যখন তখন চলে আসছে। 2-4 জন নয়, শয়ে শয়ে। মাসুদদের মনে হচ্ছে যে কোনো সময় তারা রিফিউজি কলোনিতে হানা দেবে। শেখরনাথের কপালে ভাঁজ পড়ল। বললেন, মহাবিপদ। আমাদের কি করা দরকার চাচাজি? হুঁশিয়ার থাকো, আর ওদের দেখলেই জোরে জোরে ক্যানিস্তারা বাজাবে, হাল্লা করবে। তেমন বুঝলে ব্ল্যাঙ্ক ফায়ারও করবে। দেখো ওদের গায়ে গুলি টুলি না লাগে। জগপত সিং বলল, ইয়াদ আছে চাচাজি, লেকিন ইয়ে জারোয়া লোক বহুত খতরনাক। ওদের জঙ্গল খতম করে রিফিউজিরা গাঁও বসাতে আসছে, এটা ওরা মানতে চাইছে না। ওদের সামলানো বহুত বহুত মুসিবত। আস্তে আস্তে মাথা নাড়লেন শেখরনাথ। চিন্তাগ্রস্তের মতো বললেন, ঠিকই বলেছ, কিন্তু যেভাবে হোক সামলাতেই হবে। ডিউটি ছেড়ে অনেকক্ষণ এসেছ, তাড়াতাড়ি চলে যাও। ভেবে দেখি কি করা যায়। কিছুক্ষণ নীরবতা। তারপর শেখরনাথ থমথমে মুখে বললেন, বিনয়, আমি ঠিক এই ভয়টাই করছিলাম। বিশুকে, চিফ কমিশনারকে এত করে বোঝালাম, জেফ্রি পয়েন্টের উত্তর দিকে যেটুকু জঙ্গল কাটা হয়েছে সেই পর্যন্তই থাক। বিশু অ্যাডমিনিস্ট্রেশনের বড় অফিসার হলেও তার কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। চিফ কমিশনারই আন্দামান নিকোবর আইল্যান্ডের সর্বেসর্বা। কিন্তু তিনি কিছুতেই শুনলেন না। উত্তর দিকের জঙ্গল কাটা আগে থেকেই নাকি স্থির হয়ে আছে। জঙ্গল রিক্রেম না করলে ইস্ট পাকিস্তানের ডিসপ্লেসড পিপলের পুনর্বাসন হবে কি করে? সংকট দুদিকের। জঙ্গল কাটলে জারোয়ারা খেপে উঠছে, না কাটলে পুনর্বাসন ধাক্কা খাবে। খবর পেয়েছি 2 মাস পর কলকাতা থেকে আরও 200 ফ্যামিলি আসছে। বিনয় বলল, হ্যাঁ, এটা বিরাট সমস্যা। ভেবে দেখো, এর আগে জারোয়ারা হানা দিয়ে মোহনবাসীকে প্রায় শেষই করে ফেলেছিল। নেহাত তার আয়ু ছিল, আর সময় মতো তাকে আমরা পোর্ট ব্লেয়ার হাসপাতালে নিয়ে যেতে পেরেছিলাম। ডাক্তার চট্টরাজ আর টিম ওকে বাঁচিয়ে তুলেছে। মোহনবাসীর তীরে জখম হওয়ায় এখানকার উদ্বাস্তুরা ভয় পেয়ে তুমুল গোলমাল শুরু করে দেয়। কিছুতেই তারা আন্দামানে থাকবে না। অনেক বুঝিয়ে সুঝিয়ে তাদের সামলানো গেছে।
মাসুদ রাজা বলে গেল তাতে ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। প্রথম দিকে 2-4 জন জারোয়া হানা দিয়েছে, কিন্তু এখন শয়ে শয়ে জারোয়াকে পেরিমিটার রোডের কাছাকাছি দেখা গেছে। এতগুলো জারোয়া যদি একসঙ্গে তীর চালায়, কত রিফিউজি যে মার্ডার কি ইনজিওর্ড হবে ভাবতে সাহস হয় না। বিনয় চিন্তাগ্রস্তের মতো তাকিয়ে থাকে। জারোয়াদের সমস্যাটা কিভাবে সামলানো যাবে সে সম্বন্ধে তার কোনো ধারণাই নেই। শেখরনাথ বলতে লাগলেন, মোহনবাসীকে যখন তীর মারা হয় তোমাকে অনুরোধ করে বিশু আর আমি বলেছিলাম খবরটা যেন তোমাদের পেপারে না বেরোয়। তুমি বুঝতে পেরেছিলে নিউজটা বেরোলে কলকাতা তোলপাড় হয়ে যাবে, লেফট পার্টিগুলো একেবারে ঝাঁপিয়ে পড়বে, আন্দামানে রিফিউজি নিয়ে আসা অসম্ভব হয়ে পড়ত। উদ্বাস্তুদের বৃহত্তর স্বার্থে তুমি মোহনবাসীর রিপোর্টটা পাঠাওনি, কিন্তু প্রচুর লোক যদি হতাহত হয় সেই খবর চেপে রাখা অসম্ভব। আমরা তোমাকে বারবার এমন খবর গোপন রাখতে অনুরোধ করতে পারি না। তাছাড়া তুমি না জানালেও খবরটা লুকোনো থাকবে না, কোনো না কোনোভাবে মেনল্যান্ডে সেটা পৌঁছে যাবে। জারোয়ারা বড় আকারে হামলা চালানোর আগেই এর একটা বিহিত করতে হবে বলে জানলার বাইরে দূর মনস্কর মতো তাকিয়ে রইলেন। এ বিনয় লক্ষ্য করছিল শেখরনাথ যে জারোয়া হামলার আশঙ্কায় প্রচণ্ড উদ্বিগ্ন এবং জারোয়াদের গায়ে একটা টোকা না মেরেও কিভাবে তাদের ঠেকানো যায় সেই ভাবনায় ডুবে আছেন পরিষ্কার বোঝা যাচ্ছে। নিঃশব্দে বসে থাকে বিনয়। আন্দামানে আসার পর থেকে সে একজন নিষ্পৃহ সাংবাদিক হয়ে থাকতে পারেনি। এখানকার উদ্বাস্তুদের সুখ দুঃখ বর্তমান ভবিষ্যতের সঙ্গেও যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। তার নিজের ভেতরেও যে প্রবল উৎকণ্ঠা চলছে সেটা টের পাচ্ছিল বিনয়। হঠাৎ শেখরনাথ ভীষণ ব্যস্ত হয়ে পড়লেন। চলো তো বিনয়, দেখি উদ্বাস্তুরা চা রুটি টুটি খেয়ে জমিতে চলে গেছে কিনা। দুজনে যখন বাইরে বেরুবার জন্য পা বাড়িয়েছেন সেই সময় ক্যানেস্তারা পেটানোর তীব্র আওয়াজে জেফ্রি পয়েন্টের প্রায় নিঝুম সকালের নৈশব্দ খান খান হয়ে গেল। সর্বনাশ, জারোয়ারা নিশ্চয়ই কলোনির দিকে আসতে শুরু করেছে। ঠিক খবরই দিয়েছিল মাসুদ জব্বতরা। চলো চলো দেখি উদ্বাস্তুরা মাঠে চলে গেল কিনা। বাইরে যেতেই চোখে পড়ল, না, উদ্বাস্তুরা এখনো মাঠে গিয়ে কাজ শুরু করেনি। লাইন দিয়ে পুনর্বাসনের কর্মীদের কাছ থেকে সকালের খাবার চা রুটি নিচ্ছে। পরিতোষ অন্যদিনের মতো এই খাদ্য বিতরণ তদারক করছিল। কান ফাটানো ক্যানিস্তারার আওয়াজে খাবার দেবার প্রক্রিয়াটা বন্ধ হয়ে গেল। পুনর্বাসন আর বন দপ্তরের কর্মীরা বুশ পুলিশের এই আওয়াজ করার কারণটা জানে। উদ্বাস্তুরাও এতদিনে জেনে গেছে। শেখরনাথ লম্বা লম্বা পায়ে প্রায় দৌড়েই পরিতোষদের কাছে চলে এলেন। তার পেছন পেছন বিনয়ও। তার চোখে পড়ল উদ্বাস্তুদের মুখগুলো ভয়ে ছাইবর্ণ হয়ে গেছে। দিশেহারার মতো তারা উত্তর দিকে তাকিয়ে আছে। চা রুটি নেবে কি? আতঙ্কগ্রস্তের মতো নিজেদের মধ্যে বলা বলি করছে। আবার জারোয়াইতে আসে, আমরা এইবার শেষ। শেখরনাথ তাদের বললেন, ভয় পেও না, আজ কেউ জমিতে যাবে না। পরিতোষ, লাডিন, ধনপত, বিস্কুট আর গুঁড়ো দুধের ফাঁকা টিনের বাক্স আছে না? বিদেশ থেকে অনেক চ্যারিটেবল অর্গানাইজেশন টিনের বাক্স বোঝাই করে পাউডার মিল্ক, বিস্কুট ইত্যাদি নানা ধরনের শুকনো খাবার আন্দামানে উদ্বাস্তুদের জন্য পাঠায়। সেগুলোর কথাই জিজ্ঞেস করলেন শেখরনাথ। পরিতোষ বলল, মেলা। সেগুলো বের করে এনে লাঠি দিয়ে পেটাতে থাকো। মাসুদরা ক্যানেস্তারা পেটাচ্ছে, তোমরাও পেটালে জারোয়ারা পালিয়ে যাবে, তাড়াতাড়ি করো। পুনর্বাসনের কর্মীরা দৌড়ে ব্যারাকের পেছন দিকের গুদাম থেকে 20-25টা টিনের বাক্স নিয়ে এলো। জঙ্গলে ঘেরা জেফ্রি পয়েন্টের সব জায়গাতেই গাছের ডালপালার টুকরো পড়ে আছে। সেগুলো তুলে কর্মীরা সমানে টিন পেটাতে শুরু করল। ভয়ার্ত উদ্বাস্তুরা প্রথমটা কুঁকড়ে দাঁড়িয়েছিল। তারপর 2-4 জন কি ভেবে ফাঁকা কটা টিন তুলে বেপরোয়া কাঠের টুকরো দিয়ে পিটিয়ে চলল। হয়তো তাদের মনে হয়েছে জেফ্রি পয়েন্টেরই উপনিবেশ থেকে তো আর কলকাতার দিকে ফিরে যাওয়ার উপায় নেই, জারোয়ারা যে কোনো দিন যে কোনো মুহূর্তে হানা দিতে পারে। তাদের গায়ে হাত ঠেকানো যাবে না। রেহাই পাওয়ার একমাত্র উপায় নানান রকম বিকট আওয়াজ করে ভয় পাইয়ে জারোয়াদের ফের জঙ্গলে পাঠিয়ে দেওয়া।
বুশ পুলিশরা ক্যানিস্তার পেটাচ্ছে, এদিকে পুনর্বাসনের কর্মীরা আর উদ্বাস্তুরা ফাঁকা টিন পেটাচ্ছে। প্রচণ্ড আওয়াজ 3 দিকের পাহাড়ে ধাক্কা খেয়ে প্রবল প্রতিধ্বনি তুলছে। উত্তর দিকে যতদূর জঙ্গল ফেলিং হয়েছে আর যেখানে বুশ পুলিশের উঁচু টংগুলো দাঁড়িয়ে আছে, সেই পেরিমিটার রোড অবধি এখানকার ব্যারাকগুলোর পাশ থেকে মোটামুটি দেখা যায়। হঠাৎ চোখে পড়ল কালো কালো খর্ব চেহারার 50-60 জনের এক দঙ্গল জারোয়া তীর ধনুক নিয়ে ওধারের জঙ্গল থেকে বেরিয়ে এসে 2 দিক থেকে এত আওয়াজে ভরকে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। ওদিকে টঙের মাথা থেকে বুশ পুলিশের দলটা ক্যানিস্তারা বাজাতে বাজাতে সমানে চিৎকার করে চলেছে, হোশিয়ার হোশিয়ার। তারপরই ওদের মধ্যে 2-1 জন আকাশের দিকে বন্দুক উঁচিয়ে সমানে ব্ল্যাঙ্ক ফায়ার করতে লাগলো। টিন ক্যানিস্তারা পেটানোর শব্দের সঙ্গে বন্দুকের ফাঁকা আওয়াজ, সব মিলিয়ে এক তুলকালাম কাণ্ড। জারোয়ারা কি ভাবল তারাই জানে। হয়তো কলোনির জমিতে ঢুকে পড়াটা তাদের পক্ষে নিরাপদ মনে হলো না। আচমকা ঝাঁকে ঝাঁকে তীর ছুঁড়ে তারা পলকে গভীর জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। আর আওয়াজের প্রয়োজন নেই। টিন ক্যানিস্তারার শব্দ এবং ব্ল্যাঙ্ক ফায়ার থেমে গেছে। শেখরনাথ লক্ষ্য করেছিলেন যে উদ্বাস্তুরা আতঙ্ক ঝেড়ে ফেলে টিন বাজিয়েছে তারা হলো বৃন্দাবন, হলধর, চন্দ্র জয়ধর, রসময় শীল এবং আরও কয়েকজন। তাদের মধ্যে কি আশ্চর্য, মোহনবাসী কর্মকারও রয়েছে। এই তো কদিন আগে মোহনবাসীর ফুসফুসে জারোয়াদের তীর বিঁধেছিল। মৃত্যুর চোয়ালের ভিতর থেকে যে বেঁচে ফিরেছে সেই লোকটা মনে এমন দুর্জয় সাহস পেল কি করে? কোন ভোজবাজিতে? খুব ভালো লাগছিল শেখরনাথের। তিনি প্রায় অভিভূত। বৃন্দাবন, মোহনবাসী, রসময় শীল অর্থাৎ যারা টিন পিটিয়ে জারোয়াদের তাড়াতে সাহায্য করেছে, একে একে তাদের সবার কাছে গেলেন শেখরনাথ। প্রত্যেকের কাঁধে হাত দিয়ে বিপুল উৎসাহে বললেন, এমনটাই চাই। দেশের বাড়ি থেকে উৎখাত হয়ে এত দূরে এসে নতুন বসতি গড়ে তুলছ, এটাই হবে তোমাদের নতুন দেশ। 3 দিকে জঙ্গল, জঙ্গলে জারোয়ারা, সমুদ্রে হাঙরের ঝাঁক, এর মধ্যেই বেঁচে থাকতে হবে। সাহস না থাকলে সেটা সম্ভব নয়। সবার পিঠ টিট চাপড়ে দিয়ে মোহনবাসীর কাছে এলেন। তার কাঁধে হাত রেখে বললেন, তুমি আমাকে অবাক করে দিয়েছ কর্মকার। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে এতটা সাহস দেখাতে পারবে ভাবতে পারিনি। মোহনবাসী হাসল। কাকা, দেশ গেছে, ভিটা গেছে, মাটি গেছে, পরাণ হাতে কইরা কলকাতা আইছিলাম, হেইহান থনে এ আন্ধারবান দ্বীপি। অহন তো আর কলকাতায় ফিরা যাওনের উপায় নাই। বুকে ডর লইয়া বইয়া ভয় নিয়ে বসে থাকলে তো শেষ হইয়া যামু। আপনারা খালি আমাগো পাশে থাইকেন, তাইলেই মনে জোর বাড়ব। আমরা সব সময় তোমাদের পাশেই থাকব বলে অন্য উদ্বাস্তুদের দিকে তাকালেন শেখরনাথ। বেলা অনেকটা চড়ে গেছে, সকাল থেকে অনেক ঝঞ্ঝাট গেল। কারোর এখনো সকালের খাবার খাওয়া হয়নি। নাও নাও, খেয়ে নাও। আজ আর কারো জমির কাজ করার দরকার নেই, কাল থেকে আবার লেগে যেও। শেখরনাথ আর বিনয়েরও চাটা খাওয়া হয়নি। সবার সঙ্গে রুটি টুটি খেয়ে শেখরনাথ পরিতোষ বণিককে বললেন, তুমি আমাদের সঙ্গে চলো, দরকারি কথা আছে। পরিতোষ কোনো প্রশ্ন করল না। উৎসুক দৃষ্টিতে একবার তাকিয়ে শেখরনাথদের সঙ্গে তাদের ঘরে চলে এলো। শেখরনাথ তার বিছানায় বসলেন, বিনয় বসল নিজের বিছানায়, আর পরিতোষ একটু দূরে ঘরের একমাত্র চেয়ারটিতে। শেখরনাথ বললেন, যে কারণে তোমাকে ডেকে আনলাম এবার সেটা মন দিয়ে শোনো। কৌতূহল রয়েছে, সেই সঙ্গে দুশ্চিন্তাও। এই রকম একটা মানসিক অবস্থায় শেখরনাথের দিকে তাকিয়ে রইল পরিতোষ। শেখরনাথ বললেন, জারোয়ারা কিরকম ক্ষেপে আছে নিশ্চয়ই বুঝতে পেরেছ। হ কাকা, মাথা কাত করল পরিতোষ। আগের যে হামলাটা হয়েছিল, মানে যাতে মোহনবাসী জখম হয়, তাতে 5-7 জন জারোয়া ছিল, কিন্তু আজ 40-50 জন। লক্ষণটা কিন্তু ভালো নয়। পরিতোষ উত্তর দিল না। শেখরনাথ বলতে লাগলেন, বুশ পুলিশের 2 সিপাই জগপত আর মাসুদ আমাকে খবর দিয়ে গেছে, প্রায় দল বেঁধে জারোয়ারা হাতে তীর টিন নিয়ে পেরিমিটার রোডের কাছাকাছি চলে আসছে। হেই খবর খান হেরা আমারেও দিছে।
এর থেকে কি বোঝা গেল? আমার মনে লয় জারোয়ারা আইজকাল লাখান বারে বারে রিফিউজিকে উপর হামলা চালাইব। ঠিক ধরেছ। আজ টিন ক্যানেস্তারা পিটিয়ে ব্ল্যাঙ্ক ফায়ার করে ওদের তাড়ানো গেছে, কিন্তু জারোয়ারা খুব সম্ভব বুঝে গেছে যতই শূন্যে গুলি ছোড়া হোক বা আওয়াজ টাওয়াজ করা হোক, তাদের গায়ে একটা আঁচড়ও কাটা হবে না। তাই ওরা দিন দিন বেপরোয়া হয়ে উঠবে। আজ রিফিউজিরা অনেকটা সাহস দেখিয়েছে, কিন্তু কয়েকজন খুন জখম হয়ে গেলে তার রিয়াকশন মারাত্মক হয়ে উঠবে। সেজন্য এখন থেকেই প্রিকশনারি ব্যবস্থা নেওয়া দরকার। হেইডা কেমন কইরা? সুভাষ মজুমদারকে আনাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। সুভাষ ছাড়া এই সমস্যার সমাধান আর কারোর পক্ষে করা ইম্পসিবল। কোন সুভাষ মজুমদারের কথা কইতে আসেন? অ্যানথ্রোপলিক্যাল ডিপার্টমেন্টের কি? হ্যাঁ, সে ছাড়া আর কে? আন্দামানে সুভাষ মজুমদার ছাড়া ওই নামের আর কেউ আছে বলে আমার জানা নেই। তোমাদের রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের কোনো গাড়ি টাড়ি কি এখন জেফ্রি পয়েন্টে আছে? না, নাই তো। কেন থাকে না? কত রকম ইমার্জেন্সি ব্যাপার ঘটতে পারে। যখন তখন তেমন কিছু ঘটলে পোর্ট ব্লেয়ারে যাওয়া বা খবর দেওয়া দরকার। তোমাদের কর্তা বিশ্বজিৎ রাহাকে বলে পার্মানেন্টলি এখানে একটা গাড়ি রাখার ব্যবস্থা করবে। কাকা, আপনি যদি রাহা সাহেবরে কইয়া দেন তাহলে কামটা তরতরি হইয়া যাইব। আমি বাইরের লোক, এসব তো মেনলি তোমাদের পুনর্বাসন ডিপার্টমেন্টের কাজ। বিশেষ করে তুমি হলে এই জেফ্রি পয়েন্টের কর্তা, তোমারই করা উচিত। ঢোক গিলে ঘাড় চুলকোতে চুলকোতে পরিতোষ বলল, কেডা কয় আপনি বাইরের মানুষ? আপনি লাখান রিফিউজিগো বান্ধব আর কেউ এই আন্দামানে নাই, হেয়া ছাড়া। তাছাড়া কি? আপনি কিছু কইলে চিফ কমিশনার থিকা সরগলে শোনে, ইউ আর মোস্ট রেসপেক্টেড পার্সন অব দি আইল্যান্ডস। আমি হইলাম সোনাপুডি, আমার কথা বড় কর্তারা কি কান দেয়? এই কান দিয়া শুনবো আর এক কান দিয়া বাইক কইরা দিব। আপনি কিছু কইলে হার ওজন কত, যা করণের আপনারই করতে হইব কাকা। একটু মজাই পেলেন শেখরনাথ। ছোট চোখ করে বললেন, থোসামুদিটা ভালোই শিখেছ। এমন মিনমিন করলে চলবে না। নিজের জন্য তুমি কিছু চাইছো না, চাইছো উদ্বাস্তুদের জন্য। এতগুলো মানুষকে কলকাতা থেকে এখানে টেনে আনা হয়েছে, তাদের জন্য যা যা করা দরকার করবে, জোর করে সব আদায় করে নেবে। বড় কর্তাদের ভয় কুঁকড়ে থাকলে চলবে না। মুখ নিচু করে চুপ করে রইল পরিতোষ। বোঝা গেল আন্দামান অ্যাডমিনিস্ট্রেশনের হর্তাকর্তা বিধাতাদের কাছে উঁচু গলায় উদ্বাস্তুদের স্বার্থে কিছু দাবি করার মতো বুকের পাটা তার নেই। অথরিটি যে নির্দেশ বা হুকুম দেবে মুখ বুজে তাই তামিল করে যাবে। পরিতোষের মতো একজন তুচ্ছ এমপ্লয়ির নিরুপায়তা বুঝলেন শেখরনাথ। তার পিঠে একটি হাত রেখে নরম গলায় বললেন, ঠিক আছে, যা করার আমিই করব। মনে সাহস আনো। ওপর থেকে অর্ডার এলো আর তুমি চোখ কান বুঝে তাই করে যাবে, সেটা হয় না। পুনর্বাসনের কাজটা হলো মানুষ নিয়ে। এই জঙ্গলে কখন তাদের কোন বিপদের মুখে পড়তে হবে আগেভাগে তো জানা যায় না। আমি তো চিরকাল এই জেফ্রি পয়েন্টে পড়ে থাকবো না। তোমাকেই কিন্তু সবকিছু করতে হবে। যদি জোর করতে হয় তাই করবে। তোমার অথরিটিকে বোঝাতে হবে নিজের স্বার্থে তুমি কিছুই করছো না। যা করছো দেশ হারানো, জন্মভূমি থেকে উৎখাত একদল মানুষের জন্যে। এমনভাবে জোর দিয়ে বলবে যাতে কর্তারা সেটা ভালো করে বুঝতে পারে। দেখবে তাতে কাজ হবে। এবারেও উত্তর দিল না পরিতোষ। শেখরনাথ টের পেলেন তার দীর্ঘ বক্তৃতাতেও পরিতোষকে চনমনে করে তোলা তো দূরের কথা, প্রশাসনের কর্তাদের সম্পর্কে তার ভয়টাকে এতটুকু নড়াতে পারেনি। সেটা জগদ্দল পাথরের মতো তার উপর চেপে আছে। তিনি বললেন, ঠিক আছে, আপাতত আমি সব ব্যবস্থা করছি। রিহ্যাবিলিটেশনের গাড়ি টাড়ি তো কিছুই নেই বললে। ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো জিপ বা ট্রাক আছে? এবার মুখ খুলল পরিতোষ। এখন জিপ আর এখন লরি আছে। আমি বিশুকে একটা চিঠি লিখে দিচ্ছি। ফরেস্ট ডিপার্টমেন্টের আজিব সিংকে বলবে তার জিপটা কয়েক ঘন্টার জন্য আমার চাই। তোমাদের ডিপার্টমেন্টের কারোকে আমার চিঠিটা দিয়ে এখনই বিশুর কাছে পাঠিয়ে দেবে। আজিব সিংকে বলবে যে যাচ্ছে
ব্যাম্বু ফ্ল্যাটের জেটিতে তাকে পৌঁছে দিয়েই যেন ওদের জিপ চলে আসে। তোমাদের এমপ্লয়িটিকে পাঠাবার ব্যবস্থা বিশুই করে দেবে। একটু বসো। শেখরনাথ ক্ষিপ্র হাতে একটা চিঠি লিখে খামে ভরে আঠা দিয়ে সেটার মুখ আটকে দিলেন। তার উপর বিশ্বজিৎ রাহার নাম লিখলেন। চিঠি নিয়ে পরিতোষ চলে গেল। প্রাচীন বিপ্লবীটিকে যত দেখছে ততই তার প্রতি শ্রদ্ধা বেড়ে যাচ্ছে বিনয়ের। দেশকে ভালোবেসে একদিন ইংরেজের হাতে কত নিদারুণ নির্যাতন সহ্য করেছেন। সেলুলার জেলের সলিটারি সেলে কতদিন তাকে কাটাতে হয়েছে। জেলারের হুকুমে টিকটিকিতে চড়িয়ে পাঠান আর জাট পেটি অফিসার কি টিন্ডালরা চাবুক মেরে মেরে তাকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দিয়েছে। দেশভাগ আর স্বাধীনতার পর সেই অদম্য স্বাধীনতা সংগ্রামীর অফুরান ভালোবাসা এসে পড়েছে পূর্ব পাকিস্তানের ছিন্নমূল মানুষগুলোর ওপর। যতদিন না তারা পাহাড় জঙ্গল সমুদ্র ঘেরা এই সৃষ্টি ছাড়া জেফ্রি পয়েন্টে মনের মতো করে নির্বিঘ্নে তাদের উপনিবেশ গড়ে তুলছে, তার ঘুম নেই, বিশ্রাম নেই, স্বস্তি নেই। তার সর্বক্ষণের শ্বাস প্রশ্বাসে জড়িয়ে গেছে পূর্ব পাকিস্তানের সর্বস্ব খোয়ানো এই মানুষগুলো। অন্যদিকে আন্দামানের প্রাচীন জনজাতি জারোয়াদের জন্য তার উদ্বেগের অবধি নেই। এই অরণ্যবাসী মানুষগুলোর যাতে লেশমাত্র ক্ষতি না হয় সেদিকেও তার তীক্ষ্ণ নজর। তিনি চান সবাই পাশাপাশি থাকুক। সুষ্ঠু বিঘ্নহীন সহাবস্থানটাই তার একান্ত কাম্য। বিনয় ধন্দে পড়ে গিয়েছিল। 24 ঘন্টা বুশ পুলিশের নজরদারি সত্ত্বেও জারোয়ারা আজ বেপরোয়া হামলা চালালো। শেখরনাথের আশঙ্কা তারা এরকম বারবার হানা দেবে। ক্যানিস্তারা পিটিয়ে আর ব্ল্যাঙ্ক ফায়ার করে শেষ পর্যন্ত তাদের রোখা যাবে না। এই যখন অবস্থা, তখন অ্যানথ্রোপোলজিক্যাল ডিপার্টমেন্টের জনৈক সুভাষ মজুমদার জেফ্রি পয়েন্টে এসে কোন ভোজবাজিতে এই মহা বিপজ্জনক সমস্যার সমাধানটা কি করে করবে সে ভেবে পেল না। তার মনে যে সংশয় দেখা দিয়েছে সেটা বলেও ফেলল। শেখরনাথ বাইরে তাকিয়ে কিছু ভাবছিলেন। চোখ ফিরিয়ে বললেন, নৃতত্ত্ব বিভাগের এই বিজ্ঞানীটি আন্দামানের আদিম বাসিন্দা ওঙ্গে, সেন্টিনালিজ, গ্রেট আন্দামানিজ আর জারোয়াদের নিয়ে অনেক কাজ করেছে। বিশেষ করে জারোয়াদের নিয়ে দূরে বসে ব্রিটিশ অ্যানথ্রোপোলজিস্টদের বইয়ের পাতা গেটে থিওরিটিক্যাল রিসার্চ নয়, রীতিমতো ওদের সঙ্গে মিশে প্রচুর গবেষণার কাজ করে চলেছে। সাউথ আর মিডিল আন্দামানের জারোয়াদের সঙ্গে সুভাষই একমাত্র ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিস্ট যে কিনা যোগাযোগ করতে পেরেছে। জারোয়াদের ভাষা, জীবনযাত্রার ধরন প্রায় সবটাই জানে। ব্রিটিশ অ্যানথ্রোপোলজিস্টরা জারোয়াদের সঙ্গে কতটা কন্ট্যাক্ট করতে পেরেছিল আমার স্পষ্ট ধারণা নেই। তাদের 2-4টে লেখা পড়েছি এই মাত্র। কিন্তু সুভাষ যে কত বড় কাজ করে চলেছে ভাবা যায় না। বিনয়ের ধন্দটা কিছুতেই কাটছে না। কাকা, বুঝতে পারছি না সুভাষ মজুমদার এসে কিভাবে হিংস্র জারোয়াদের বুঝিয়ে সুঝিয়ে শান্ত করবেন। শেখরনাথ হাসলেন। কৌশলটা আমারও ঠিক জানা নেই, সে আসুক তখন দেখতে পাবে। একটা কথা আমি ঠিক বুঝতে পারছি না। কি কথা? ওঙ্গেরা শুনেছি খুব নিরীহ ধরনের, তাদের নিয়ে কোনো সমস্যা নেই। গ্রেট আন্দামানিজরা রেসিয়ালি পিওন নয়। নানা রক্তের মিশ্রণে তাদের চেহারা টেহারাও পাল্টে গেছে। সংখ্যায় তারা নাকি মাত্র 75 জনে এসে ঠেকেছে। তাদের সম্বন্ধে অ্যানথ্রোপোলজিস্টদের বিশেষ ইন্টারেস্ট নেই। কিন্তু জারোয়ারা তো ভীষণ হিংস্র। সো কল্ড সভ্য জগতের মানুষজনকে তারা সহ্য করতে পারে না, ধারের কাছে ঘেঁষতেও দেয় না। সুভাষ মজুমদার তাদের সঙ্গে যোগাযোগ করলেন কি করে? আমি যখন চিঠি পাঠিয়েছি আর জেফ্রি পয়েন্টে এত বড় একটা সমস্যা দেখা দিয়েছে, তখন সে চুপচাপ পোর্ট ব্লেয়ারে বসে থাকতে পারবে না, ঠিক চলে আসবে। সে এলে তাকেই জিজ্ঞেস করে তোমার প্রশ্নের উত্তরগুলো জেনে নিও। বিনয় আর কিছু বলল না। অফুরান কৌতূহল নিয়ে সুভাষ মজুমদারের জন্য উদ্গ্রীব অপেক্ষা করা ছাড়া এখন আর তার কিছু করার নেই। বিচিত্র ওই নৃতত্ত্ববিদকে দেখার জন্য সে ব্যগ্র হয়ে থাকবে। কাল জেফ্রি পয়েন্টের আমিন লা ডিনকে শেখরনাথের চিঠি দিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা জিপে পাঠিয়ে দিয়েছিল পরিতোষ বণিক। জিপটা লা ডিনকে পোর্ট ব্লেয়ারের এধারে ব্যাম্বু ফ্ল্যাটে জেটিতে নামিয়ে দিয়ে কালই ফিরে এসেছিল। আজ অন্য একটা জিপে লা ডিন ফিরে এলো। জিপটা সোজা
উদ্বাস্তুদের জন্য যে ব্যারাকগুলো তোলা হয়েছে সেখানে এসে থামল। কাল সকালের দিকে জারোয়ারা দল বেঁধে উদ্বাস্তুদের কলোনিতে ভয়াবহ হামলা চালিয়েছিল। শেখরনাথ উদ্বাস্তুদের জমিতে গিয়ে কাজ করতে বারণ করেছিলেন, তাই জমি সাফাই বন্ধ ছিল। উদ্বাস্তুরা ব্যারাকের চারপাশে এধারে ওধারে থোকায় থোকায় বসে বা ঘোরাঘুরি করে দিনটা কাটিয়ে দিয়েছে। আজ কিন্তু জেফ্রি পয়েন্টের ছবিটা অন্যরকম। সকাল না হতে হতেই চা রুটি খেয়ে ছিন্নমূল মানুষগুলো দা কুড়াল কোদাল টোদাল নিয়ে জমিতে নেমে পড়েছে। আসলে জারোয়াদের ভয়টা তারা কাটিয়ে উঠছে। শুধু সকালের দিকেই নয়, দুপুরের খাওয়া দাওয়া চুকিয়ে ফের জমির আগাছা বাছাই শুরু করেছে। এই সাহস দেখানোটা সত্যি বিরাট সুলক্ষণ। বিকেলবেলা বিনয়কে সঙ্গে নিয়ে শেখরনাথ ব্যারাকগুলোর কাছাকাছি রসময় শিলের জমিতে তাদের কাজকর্ম দেখছিলেন। কিন্তু নজর ছিল পূব দিকের পাহাড়ের গায়ে যে পাথর কাটা রাস্তাটা জেফ্রি পয়েন্টের দিকে ঢাল বেয়ে নেমে এসেছে সেই দিকে। জিপটাকে ব্যারাকের সামনে এসে থামতে দেখে বিনয়কে বললেন, চলো, সুভাষরা এসে গেছে। লম্বা লম্বা পা ফেলে শেখরনাথরা জিপটার কাছে চলে এলেন। ততক্ষণে লাডিন এবং আরও একজন নেমে পড়েছেন। অচেনা আধবয়সী মানুষটি 40-50 মতো বয়স, ছিপছিপে বুদ্ধিদীপ্ত চেহারা, মাঝারি হাইট, পরনে ঢোলা ফুল প্যান্ট আর শার্ট, পায়ে চপ্পল, চোখে পুরু ফ্রেমের চশমা। তিনিই যে সুভাষ মজুমদার বুঝতে পারল বিনয়। যে গাড়িটা চালিয়ে এনেছে সেও নেমে পড়েছে। শেখরনাথ বললেন, যাক, তুমি এসে গেছো। ভেবেছিলাম আজ দুপুরের আগে আগে চলে আসবে, দেখলাম সেটা মিলে গেছে। প্রাচীন বিপ্লবীটির পা ছুঁয়ে প্রণাম করে উঠে দাঁড়ালেন সুভাষ। বললেন, কাল রাহা সাহেব যখন গাড়ি পাঠিয়ে আমাকে তার বাংলোতে ডেকে নিয়ে জানালেন যত তাড়াতাড়ি সম্ভব জেফ্রি পয়েন্টে যেতে হবে, আমার আপত্তি বা অসুবিধে আছে কিনা? বললাম, কোনোটাই নেই। শুধু আমাদের অ্যানথ্রোপোলজিক্যাল ডিপার্টমেন্টের বড় কর্তা ডাক্তার শ্যাম চৌধুরীকে একবার জানাতে হবে। রাহা সাহেব চিঠি লিখে তার অনুমতি আনিয়ে নিলেন, কিন্তু তখন অনেকটা রাত হয়েছে। ততক্ষণে ব্যাম্বু ফ্ল্যাট চ্যাথাম ফেরি সার্ভিস বন্ধ হয়ে গেছে, আসার উপায় ছিল না। আস্তে আস্তে মাথা নাড়লেন শেখরনাথ, কিছু বললেন না। সুভাষ মজুমদার বলতে লাগলেন, সকালে উঠেই যে চলে আসব তার উপায় ছিল না। আপনি জেফ্রি পয়েন্টের জন্য পার্মানেন্টলি একটা গাড়ি চেয়েছেন। গাড়ি আর ড্রাইভারের ব্যবস্থা করতে বেশ দেরি হয়ে গেল রাহা সাহেবের। তারপর সেই গাড়ি চ্যাথাম জেটিতে এনে স্টিমারে তুলে ব্যাম্বু ফ্ল্যাটে নামাতে বেশ খানিকটা সময় লাগল। এত সব হাঙ্গামার পর তবে আসতে পারলাম। ঠিক আছে, রাস্তায় অনেক ধকল গেছে, এখন চলো আমাদের সঙ্গে। আজ আর তো কিছু করা যাবে না, সন্ধে হতে বেশি দেরি নেই। রাতটা ভালো করে রেস্ট নাও, যা করার কাল করো। হ্যাঁ, তাই করতে হবে। সুভাষ শেখরনাথের সঙ্গে কথা বলছিলেন ঠিকই, কিন্তু তার চোখ বারবার এসে পড়ছিল বিনয়ের দিকে। আপনি নিশ্চয়ই বিনয় বসু, বলে হাত জোর করলেন। বিনয়ও হাত জোর করে বলল, হ্যাঁ, ঠিকই ধরেছেন। নিশ্চয়ই আমার কথা বিশ্বজিৎবাবুর কাছে শুনেছেন। হ্যাঁ, আপনি নতুন ভারত কাগজের সাংবাদিক। আন্দামানের রিফিউজি রিহ্যাবিলিটেশন কভার করতে এসেছেন, আর এখন জেফ্রি পয়েন্টে আছেন। বিনয় হাসল, কিন্তু অবাক বিস্ময়ে ভাবতে লাগলো, এই মানুষটি কি করে যে জারোয়াদের সমস্যার সুরাহা করবেন কে জানে। শেখরনাথ তাড়া দিলেন, আর এখানে দাঁড়িয়ে থাকে না, চলো চলো। সুভাষ মজুমদার বললেন, জিপে অনেক কিছু নিয়ে এসেছি, নামাতে হবে। পরিতোষ এবং জেফ্রি পয়েন্ট রিহ্যাবিলিটেশনের বেশ কয়েকজন কর্মী সুভাষ মজুমদারদের দেখে চলে এসেছিল। তারা চুপচাপ একধারে দাঁড়িয়ে আছে। শেখরনাথ পরিতোষকে বললেন, সুভাষের মালপত্র নামিয়ে আমাদের ঘরে নিয়ে যাবার ব্যবস্থা করো, আর যে ড্রাইভারটি গাড়ি চালিয়ে নিয়ে এসেছে সে পার্মানেন্টলি এখানে থাকবে, তার থাকার অ্যারেঞ্জমেন্টও করে দেবে। আর হ্যাঁ, বিশু ওই জিপটা পাঠিয়ে দিয়েছে। এখন থেকে জেফ্রি পয়েন্ট সেটেলমেন্টের কাজে লাগানো হবে। পরিতোষ ব্যস্ত হয়ে পড়ল, আমি অহনি হগল বন্দোবস্ত করতে আসি। শেখরনাথ বললেন, সুভাষ সেই কখন পোর্ট ব্লেয়ার থেকে বেরিয়েছে, ওর জন্যে চা আর কিছু খাবারও পাঠাবে।
লাডিনা ড্রাইভারটিকেও দেবে। নির্যশ। শেখরনাথ সুভাষকে নিয়ে তাদের ঘরে চলে গেলেন। বিনয়ও তাদের সঙ্গে সঙ্গে এলো। সুভাষ মজুমদার সম্বন্ধে তার বিপুল আগ্রহ। ঘরে এসে তিনজন ছড়িয়ে ছিটিয়ে তক্তপোষের বিছানা আর চেয়ারে বসে পড়ল। প্রায় সঙ্গে সঙ্গেই পুনর্বাসন দপ্তরের দুজন কর্মী 3-4টে চটের ব্যাগ বোঝাই জিনিস আর একটা চামড়ার সুটকেস নিয়ে এলো। তার পরে পরেই পরিতোষ এবং ধনপত সিং একটা বড় কাঠের পড়াতে তিনজনের মতো চা আর প্রচুর দামি দামি বিস্কুট এনে টেবিলের ওপর রাখল। হঠাৎ কিছু মনে পড়ে গেল শেখরনাথের। বললেন, একটা কথা একেবারে ভুলে গিয়েছিলাম। সুভাষ যে কদিন জেফ্রি পয়েন্টে আছে আমাদের ঘরেই থাকবে। ওর জন্য এখানে একটা তক্তপোষার বিছানা টিছানা তোমার লোকদের দিয়ে যেতে বলবে। মশারিও চাই, নইলে রাত্রিরে মশা আর বাড়িয়া পোকায় ছিঁড়ে খাবে। ঘাড় হেলিয়ে পরিতোষ চলে গেল। চা খেতে খেতে এলোমেলো কিছু কথা হলো। বিনয় নীরব শ্রোতা। সে জানতে পারল সুভাষ অবিবাহিত। ভারত স্বাধীন হওয়ার পর থেকে এখানকার অ্যানথ্রোপোলজিক্যাল ডিপার্টমেন্টটাকে ঢেলে সাজানো হয়েছে। প্রথম থেকে সুভাষ আন্দামানের জনজাতিগুলোর ওপর একাগ্রভাবে গবেষণার কাজ চালিয়ে যাচ্ছে। এক সময় সেই 19th সেঞ্চুরির শেষাশেষি অবধি আন্দামানে 13টি উপজাতি ছিল, খর্বকায় নিগ্র গোষ্ঠীর মানুষজন। 9টি গোষ্ঠী বিলুপ্ত হয়ে গেছে, টিম টিম করে 4টে কোনো রকমে টিকে আছে, ওঙ্গে, জারোয়া, গ্রেট আন্দামানিজ আর সেন্টিনালিজ। আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে দক্ষিণে যে দ্বীপটা আছে তার নাম লিটল আন্দামান। ছোট দ্বীপ, আয়তন মাত্র 49 বর্গ মাইল। এখানেই থাকে ওঙ্গেরা। সংখ্যায় তারা মাত্র 487। এরা খুবই নিরীহ, শান্ত। এদের আদি ইতিহাস থেকে সামাজিক আচার আচরণ, ভাষা, খাদ্যাভ্যাস ইত্যাদি প্রচুর খুঁটিনাটি তথ্য জেনে নিয়েছে সুভাষ। এই নিয়ে অনেকটাই লিখে ফেলেছে। 2-1 মাসের ভেতর বাকিটা শেষ করে ফেলবে। গ্রেট আন্দামানিজদের সম্পর্কে নৃতাত্ত্বিকদের আপাতত বিশেষ আগ্রহ নেই, কেননা তারা উপজাতি হিসাবে বিশুদ্ধ নয়। অন্য রক্তের সংমিশ্রণের ফলে তাদের চেহারা এবং আকৃতিও পাল্টে গেছে। কমতে কমতে ওদের সংখ্যা এখন মাত্র 75 জন। গ্রেট আন্দামানিজরা কয়েক বছরের মধ্যেই লুপ্ত হয়ে যাবে। বাকি রইল জারোয়া আর সেন্টিনালিজরা। দক্ষিণ আর মধ্য আন্দামানের উত্তর আর পশ্চিম দিকের গভীর অরণ্যে থাকে জারোয়ারা। আর মিডিল আর সাউথ আন্দামানের পশ্চিম দিকে আরও 2টো দ্বীপ আছে, সাউথ সেন্টিনেল আর নর্থ সেন্টিনেল। এই 2 দ্বীপের বাসিন্দারা হল সেন্টিনালিজ। জারোয়া আর সেন্টিনালিজরা ভীষণ হিংস্র। বাইরে থেকে কেউ তাদের এলাকায় এলে একেবারেই সহ্য করতে পারে না। জারোয়াদের সঙ্গে মোটামুটি অনেকটাই যোগাযোগ করতে পেরেছেন সুভাষ, কিন্তু সেন্টিনালিজদের ধারের কাছে ঘেঁষা সম্ভব হয়নি তার পক্ষে। অ্যানথ্রোপোলজিক্যাল ডিপার্টমেন্টের স্টিম লঞ্চ ওই 2টো দ্বীপের কাছে গেলেই সেন্টিনালিজরা ঝাঁকে ঝাঁকে তীর চালাতে শুরু করে। ওদের বিশ্বাসভাজন হয়ে বন্ধুত্ব করে তথ্য জোগাড় করা খুবই কঠিন, সেজন্য অনেক সময় লাগবে। এই ধরনের কথাবার্তার ফাঁকে এক সময় আসল প্রসঙ্গে চলে এলেন শেখরনাথ। এখানকার কথা তো বিশুর কাছে শুনেছ, আমরা ভীষণ সংকটে আছি। আন্দামানের উপজাতিরা যে সুভাষ মজুমদারকে কতটা আবিষ্ট করে রেখেছে পরিষ্কার বোঝা যাচ্ছিল। একেবারে মগ্ন হয়ে তিনি ওদের সম্বন্ধে বলে যাচ্ছিলেন। এবার একটু অপ্রস্তুত হলেন। ব্যস্তভাবে বললেন, হ্যাঁ, মিস্টার রাহার কাছে সব শুনেছি, আর সেই জন্যই তো আমার এখানে আসা। দেখো সুভাষ, যেভাবে জারোয়ারা হামলা চালাচ্ছে তাতে জেফ্রি পয়েন্ট সেটেলমেন্টের পক্ষে সেটা ভীষণ ক্ষতিকর। আমরা তোমার দিকে তাকিয়ে আছি। সুভাষ মজুমদার হাসলেন। আমি সাধ্যমতো চেষ্টা করব। আসলে কি জানেন কাকা? শেখরনাথ উৎসুক হলেন, তবে কোনো প্রশ্ন করলেন না। সুভাষ থামেননি। অনেকদিন আগে ইংরেজরা জারোয়াদের জঙ্গলি বর্বর তকমা লাগিয়ে 37 জনকে ধরে এনে পোর্ট ব্লেয়ারের এবারডিন মার্কেটের সামনে লাইন দিয়ে দাঁড় করিয়ে গুলি করে মেরেছিল। সেই থেকে বংশ পরম্পরায় সভ্য জগতের মানুষজন দেখলে তারা ক্ষেপে ওঠে। শেখরনাথ বললেন, গুলি করে যে ইংরেজরা মেরেছিল তা জানি,
কিন্তু সেই কারণে এত বছর বাদেও বংশধরেরা রাগ পুষে রেখেছে সেটা জানা ছিল না। তাছাড়া রাগের আরও একটা বড় কারণ তো আপনি জানেন। হ্যাঁ জানি, জঙ্গল রিক্লেম করে ওদের এরিয়া ছোট করে দেওয়া হচ্ছে। এটা ওরা কিছুতেই মেনে নিতে পারছে না। চিফ কমিশনারের কাছে অ্যাপিল করেছি, অ্যাটলিস্ট জেফ্রি পয়েন্টের উত্তর দিকটায় জঙ্গল ফেলিং বন্ধ করা হোক। তিনি পাল্টা প্রশ্ন করলেন, দলে দলে ডিপি ফ্যামিলিগুলো কলকাতা থেকে আসছে, জঙ্গল নির্মূল না করলে জমি কোথায় পাওয়া যাবে? আর জমি না পেলে এত মানুষের রিহ্যাবিলিটেশন হবে কি করে? ব্যাপারটা অস্বীকার করা যায় না। তবু আমি জেদ ধরেছিলাম উত্তর দিকটা বাদ দিয়ে পূব আর পশ্চিম দিকের জঙ্গল কাটা হোক। তাতে কোনো মতেই রাজি করাতে পারিনি। একটু চুপ করে থেকে ফের শুরু করলেন, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডসের অথরিটির কথায় যুক্তি আছে, সবই বুঝতে পারছি, কিন্তু জারোয়াদের শান্ত করতে না পারলে তো মহাবিপদ। সুভাষ মজুমদার হাসলেন, সেই জন্যেই তো আপনি আমাকে এখানে ডেকে এনেছেন। আমার দিক থেকে চেষ্টার ত্রুটি হবে না। আন্দামানের আদিম জনগোষ্ঠীগুলো সম্পর্কে সুভাষের কতটা গভীর জ্ঞান অবাক হয়ে ভাবছিল বিনয়। সে আর মুখ বুজে থাকতে পারল না। অনন্ত এক কৌতূহল তার ভেতর থেকে বেরিয়ে এলো। শান্ত করতে হলে ওদের কাছে তো যেতে হবে। হাসিটা সারা মুখে ছড়িয়ে পড়ল সুভাষের। বললেন, তা তো যেতেই হবে, নইলে বোঝাবো কি করে? বলে কি লোকটা? বিস্ময়ের অবধি নেই বিনয়ের। কিন্তু আপনি কি বলতে চাইছেন বুঝতে পারছি। জারোয়ারা সো কল্ড সিভিলাইজড পিপলকে তাদের ত্রিসীমানায় ঘেঁষতে দেয় না, তাই তো? হ্যাঁ। যেন জল ভাতের মতো ব্যাপার এমন একটা ভঙ্গিতে সুভাষ মজুমদার বললেন, আমাকে ওদের সঙ্গে দেখা করে কথা বলতেই হবে। আপনি কি ওদের ভাষা জানেন? অনেকটাই জানি। বিমূঢ়ের মতো তাকিয়ে থাকে বিনয়। তার মনোভাবটা আন্দাজ করে নিয়ে সুভাষ মজুমদার বললেন, স্বাধীনতার কয়েক বছর আগে সেই ইংরেজ আমলে দুটো জারোয়া ছেলেকে ব্রিটিশ পুলিশ ধরে ফেলেছিল। না, সেই 19th সেঞ্চুরিতে জারোয়াদের যেভাবে মার্ডার করা হয়েছিল এদের তা করা হয়নি। অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডির জন্য ছেলে দুটোকে, তখন 10-12 বছর বয়স ছিল, কার নিকোবর আইল্যান্ডে নিয়ে রাখা হয়। আমি পোর্ট ব্লেয়ারে আসার পর নিকোবরে গিয়ে ওদের সঙ্গে দেখা করি। কাজ চালানোর মতো ইংরেজি সেই আমলের অ্যানথ্রোপোলজিস্টরা ওদের শিখিয়েছিলেন। জঙ্গলে প্রায় অর্ধ উলঙ্গ হয়ে ওরা থাকত। নিকোবরে পরত প্যান্ট শার্ট। এদের সঙ্গে প্রথম দিকে একটানা 4 মাস কাটাই। তারপর কিছুদিন পর পর যেতাম। এখনও অন্য সব কাজের ফাঁকে সবসময় চলে যাই। জঙ্গলে যেসব আদিবাসীরা থাকে তাদের আমরা তথাকথিত সভ্য জগতের মানুষ, জঙ্গলি, অসভ্য এইসব তকমা দিয়ে থাকি। কিন্তু ছেলে দুটো যথেষ্ট মেধাবী, খুবই ইন্টেলিজেন্ট। নিকোবরে একটা স্কুলে তারা পড়ছে। যে কোনো বিষয় চট করে ধরে ফেলতে পারে। মেমারিও যথেষ্ট শার্প। ওদের কাছ থেকে জারোয়াদের ভাষাটা মোটামুটি শিখে ফেলি। ওদের সমাজ সম্পর্কে, জীবনযাপন সম্পর্কে একটা ভালো ধারণাও তৈরি হয়ে যায়। এক নাগারে বলে যাবার কারণে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলেন। খানিকক্ষণ চুপ করে থেকে আবার আরম্ভ করলেন, আপনাদের বলেছি সাউথ আন্দামানের পশ্চিম দিকের ঘন জঙ্গলে যেমন জারোয়ারা থাকে, মধ্য আন্দামানের পশ্চিম দিকের জঙ্গলেও ওদের অনেকেই থাকে। নিকোবরের ওই ছেলে দুটির কাছ থেকে ওদের যে ভাষা, হাবভাব, আচার আচরণ শিখেছিলাম, সেটুকু পুঁজি করে মিডল আন্দামানের জঙ্গলে জারোয়াদের মধ্যে চলে যাই। ভয় যে করেনি তা নয়, কিন্তু নৃতাত্ত্বিক স্টাডি তো ঘরে বসে করা যায় না। সব উপজাতি অঙ্গেদের মতো নিরীহ শান্ত নয়, অনেকেই অত্যন্ত হিংস্র। ঝুঁকি না নিলে তাদের সম্বন্ধে গভীরভাবে জানব কি করে? মিডল আন্দামানে গিয়ে জারোয়াদের সম্বন্ধে আরও অনেক কিছুই জানতে পারি, যা আমার গবেষণার পক্ষে খুবই কাজে লেগেছে। বিনয় জিজ্ঞেস করল, জারোয়ারা যেরকম ভয়ঙ্কর টাইপের, মিডল আন্দামানে আপনাকে বিপদের মধ্যে পড়তে হয়নি? সুভাষ মজুমদার বেশ মজাই পেলেন যেন। তা একটু আধটু পড়তে হয়েছে। উটকো একটা প্যান্ট শার্ট পরা লোক তাদের মধ্যে এসে পড়েছে। চট করে কি তাকে মেনে নিতে চায়? সন্দেহ হওয়াটা স্বাভাবিক।
তারপর আমার মুখে ওদের ভাষাটা শুনে ধীরে ধীরে বুঝতে পারে আমি কোনো রকম ক্ষতি করতে যাইনি। একবার নয়, বেশ কয়েকবার যাতায়াতের ফলে ওদের সঙ্গে বেশ বন্ধুত্বই হয়ে যায়। জারোয়াদের সম্বন্ধে আরও অনেক কিছুই জানতে পারি। আমার সেই জ্ঞানটুকু নিয়ে জেফ্রি পয়েন্টে এসেছি। আমি চূড়ান্ত আশাবাদী। আমার ধারণা সাউথ আন্দামানের জারোয়াদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারব। জঙ্গলেই থাকুক আর পাহাড়েই থাকুক, মানুষ তো, মানুষের সঙ্গে মানুষের মতো ব্যবহার করলে যথেষ্ট কাজ হয় বলেই আমার বিশ্বাস। তারপর দেখা যাক। শেখরনাথদের ঘরেই বাড়তি একটা তক্তাপোষ এনে বিছানা টিছানা পেতে সুভাষ মজুমদারের থাকার বন্দোবস্ত করে দিয়েছিল পরিতোষ বণিকরা। রাত্রিরে খাওয়া দাওয়ার পর বেশি রাত পর্যন্ত কেউ জেগে রইলেন না, সবাই ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে সবার আগে ঘুম ভাঙল সুভাষ মজুমদারের। তিনি শেখরনাথ এবং বিনয়কেও জাগিয়ে দিলেন। বললেন, কাকা, আমি কিন্তু একটু পরেই জঙ্গলে গিয়ে ঢুকব। হ্যাঁ হ্যাঁ, তোমার চা আর সকালের খাবারের ব্যবস্থা করছি। শেখরনাথ বেরিয়ে গিয়ে হাঁকডাক করে পরিতোষ এবং পুনর্বাসনের অন্য কর্মীদের ঘুম থেকে তুলে রুটি, আলু ভাজা আর হালুয়া বানাতে বললেন। জেফ্রি পয়েন্টে সবার সকালের খাবার হলো আগের দিনের তৈরি বাসি রুটি, গুড় আর বিদেশের চ্যারিটেবল অর্গানাইজেশনগুলো থেকে পাঠানো পাউডার মিল্কগুলো জাল দিয়ে 1 গেলাস করে গরম দুধ। এমনকি রিহ্যাবিলিটেশনের যত বড় অফিসারই আসুক না কেন, বাসি রুটি টুটি দিয়ে তাঁদেরও ব্রেকফাস্ট করতে হয়। কিন্তু যে মানুষটা জীবনের প্রচণ্ড ঝুঁকি নিয়ে জারোয়াদের এলাকায় যাবে, তাকে ওই ধরনের খাবার দিতে চাননি শেখরনাথ। কয়েক মিনিটের ভেতর সুভাষের জন্য টাটকা খাবার তৈরির তোড়জোড় শুরু হলো। ইতিমধ্যে উদ্বাস্তুরা জেগে উঠেছে। তাদের আগাছা সাফ করার জন্য নিজের নিজের জমিতে যেতে হবে, তাই তুমুল ব্যস্ততা শুরু হয়ে গেছে। উপসাগর থেকে মুখ টুক ধুয়ে এসে সুভাষ মজুমদার তার ব্যাগগুলো বেশ ভালো করে গুছিয়ে নিলেন। সেগুলোতে রয়েছে নানান রকমের বিস্কুট, লাড্ডু আর গজা জাতীয় শুকনো মিষ্টি, আর আছে লাল, নীল, হলুদ, সবুজ এমন নানান রঙের কাপড়ের টুকরো, 3-4 ফুটের মতো লম্বা, ফুট 2 চওড়া। গোছগাছ হয়ে গেলে চা, খাবার টাবার খেয়ে সারা গায়ে হালকা নীল রঙের লোশন মেখে নিলেন সুভাষ মজুমদার। বিনয় এক দৃষ্টে তাকে লক্ষ্য করছিল। এই বিশেষ লোশন মাখার কারণ জানে সে। জঙ্গলে ঢুকলে গাছের মাথা থেকে থোকায় থোকায় জোঁক গায়ের ওপর এসে পড়ে। এই তরল পদার্থটির মধ্যে রাসায়নিক এমন কিছু তীব্র জিনিস মেশানো থাকে যাতে গায়ে পড়েই জোঁকেরা শুকনো পাতার মতো ঝুরঝুর করে ঝরে পড়ে, নইলে তারা রক্ত চুষে মানুষের শরীর ছিবড়ে করে ফেলে দেবে। বিনয় আন্দাজ করে নিল ফল, মিষ্টি, কাপড় টাপড় জারোয়াদের জন্যই আনা হয়েছে। এসব নিয়ে সুভাষ মজুমদার হিংস্র অরণ্যবাসীদের এলাকায় পা রাখবেন। তার অনুমানটা যে সঠিক সেটা জানা গেল। সুভাষ মজুমদার বললেন, কাকা, আর দেরি করা যাবে না, এবার আমাকে বেরুতে হবে। তিনি ব্যাগগুলো তুলতে যাবেন, শেখরনাথ বাধা দিলেন, না না, লাডিন ধনপদদের ডাকছি, পেরিমিটার রোড পর্যন্ত তারা ওগুলো নিয়ে যাবে, তোমাকে বইতে হবে না। পেরিমিটার রোড অবধি? কেননা তারপর জেফ্রি পয়েন্টের কারোর এমন বুকের পাটা নেই যে জারোয়াদের চৌহদ্দিতে গিয়ে ঢুকতে পারে। ডাকাডাকি করে লাডিনদের আনানো হলো। শেখরনাথের নির্দেশে তারা 3টে ব্যাগ কাঁধে তুলে নিল। এবার সোজা উত্তর দিকে যেতে হবে। সবার আগে আগে শেখরনাথ, বিনয় এবং সুভাষ মজুমদার, তাদের পেছনে পরিতোষ এবং পুনর্বাসনের কর্মীরা। উদ্বাস্তুরা লম্বা লম্বা ব্যারাকগুলোর এধারে দাঁড়িয়ে চা, রুটি টুটি খাচ্ছিল। শেখরনাথদের, বিশেষ করে সুভাষ মজুমদারকে দেখে তাদের খাওয়া বন্ধ হলো। কালই সারা জেফ্রি পয়েন্টের উদ্বাস্তুরা জেনে গেছে এই চরম দুঃসাহসী অকুতভয় মানুষটি তাদেরই জন্য প্রচণ্ড বিপদের ভয়কে উড়িয়ে দিয়ে জারোয়াদের বোঝাতে জঙ্গলে যাবেন। খাবার দাবার ফেলে তারাও দল বেঁধে পিছু পিছু চলল। কারো মুখে টুঁ শব্দটি নেই। 250-300 মানুষ নিঃশব্দে পা ফেলছে শুধু। পাহাড় জঙ্গলে ঘেরা বিশাল এই জেফ্রি পয়েন্ট জুড়ে অনন্ত স্তব্ধতা নেমে এসেছে।
অথচ আন্দামানের এক কোণে এই দুর্গম ভূখণ্ড অন্যদিন সকাল হতে না হতেই সরগরম হয়ে ওঠে। পেরিমিটার রোড অবধি এসে সবাই থমকে দাঁড়িয়ে পড়ল। উঁচু উঁচু টংগুলোতে যে বুশ পুলিশরা দিবারাত্রে নজরদারি চালায় তারা পর্যন্ত অবাক বিস্ময়ে সুভাষ মজুমদারকে দেখছে। লা ডিনদের কাছ থেকে ব্যাগগুলো নিলেন সুভাষ মজুমদার। কাপড়ের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিলেন তিনি, আর দুই হাতে অন্য দুটো ব্যাগ। তারপর সবার দিকে তাকিয়ে একটু হাসলেন। চলি, আপনারা ভয় পাবেন না, আশা করি সব ঠিক হয়ে যাবে। বিনয় মানুষটিকে যত দেখছিল ততই তার বিস্ময় বাড়ছিল। কোথায় তিনি ভয় পাবেন তা নয়, উল্টে অগুন্তি মানুষকে সাহস দিচ্ছেন। সুভাষ মজুমদার সামনের দিকে পা বাড়ালেন। বিনয়ের সমস্ত শরীর আমূল কেঁপে গেল। সুভাষ বলেছেন, কার নিকোবরে দুটি জারোয়া ছেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশার সুযোগ পেয়েছেন। মিডল আন্দামানের জারোয়াদের মধ্যে গিয়েও কাজ করেছেন, কিন্তু এর আগে কখনো দক্ষিণ আন্দামানের, বিশেষ করে জেফ্রি পয়েন্ট অঞ্চলের জারোয়াদের সঙ্গে যোগাযোগ করেননি বা করার সময় পাননি। এখানকার জারোয়ারা হয়তো তাকে দেখা মাত্র দূর থেকে ঝাঁকে ঝাঁকে তীর ছুটতে থাকবে কিংবা অন্য কোনোভাবে হামলা চালাবে। গভীর অরণ্য থেকে হয়তো কোনোদিনই তার ফেরা হবে না। পূর্ব পাকিস্তানের উদ্বাস্তুদের নিদারুণ সংকট থেকে বাঁচাতে এসে তার প্রাণটাই চলে যাবে কিনা কে জানে। কাল বিকেলে এখানে এসেছেন সুভাষ মজুমদার। একটা রাত কাটিয়ে চলে গেলেন উত্তর দিকের জঙ্গলে। কতটুকু সময় বা তাকে দেখেছে বিনয়? পরার্থে নিজের জীবনকে সঁপে দেবার অজস্র কাহিনী নানা বইয়ে পড়েছে সে, শুনেছে, কিন্তু এই প্রথম একজনকে সচক্ষে দেখল প্রায় নিশ্চিত মৃত্যুকে তুচ্ছ করে মহা বিপজ্জনক এক অভিযানে চলেছেন। উৎকণ্ঠাটা শতগুণ হয়ে বিনয়ের হৃৎপিণ্ডে যেন চাই চাই পাথরের স্তূপের মতো চেপে বসতে থাকে। জঙ্গলে ঢুকে গলার স্বর অনেক উঁচুতে তুলে চিৎকার করে কিছু বলতে বলতে সুভাষ মজুমদার এগিয়ে যেতে লাগলেন। এসব ভাষা আগে আর কখনো শোনেনি বিনয়। প্রতিটি শব্দ অত্যন্ত দুর্বোধ্য। ক্রমশ প্রাচীন সব মহাবৃক্ষ এবং ঘন নিবিড় জটিল ঝোপঝাড়ের ভেতর দিয়ে সুভাষ মজুমদারের কণ্ঠস্বর ক্ষীণ হতে হতে মিলিয়ে গেল। তাকেও আর দেখা গেল না। আজ এই পর্যন্তই। উপন্যাসের ২০ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো নমস্কার।